বলবো খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে আবার একটা ৭১-এর মতো পরিস্থিতি তৈরি করছেন কিনা। কিন্তু যে ঘটনা যাচ্ছে, কিন্তু এটা ভারতেরও সহ্যের সীমা কিন্তু অতিক্রম করছে। এটাও আমি বলছি। ভারত সরকারের অন্তর্নিহিত কথা থেকে আমি বুঝছি। আর বড়জোর ৪৮ ঘন্টা অপেক্ষা করবে ভারত। তিনি পাকিস্তানের প্রতিনিধি হয়ে কাজ করছেন। যদি বলেন যে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানো, তাহলে সেটা ইউনূস সাহেবই করছেন। ইউনূস হচ্ছেন আজকের ভুট্টো, আজকের ইয়াহিয়া। পাকিস্তানকে দরকারই নেই। পাকিস্তানের প্রতিনিধি হচ্ছেন আজকের মোহাম্মদ ইউনূস। তিনি সেই কাজ করছেন। আমি তো সরাসরি বলছি। এই যে ৫ই আগস্টের পর থেকে একেবারেই প্রকাশ্যে আলোচনা, যেটি যে পাকিস্তান প্লে করছে বাংলাদেশে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। এটা সর্বত্র আলোচনা হচ্ছে, ভারতীয় প্রশাসনেও আলোচনা হয়েছে, গণমাধ্যমে এসেছে। তারপর থেকে নিশ্চয়ই এই বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত, যেহেতু বাংলাদেশের ৪,৫০০ কিলোমিটার, আর যদি ভুল না করে থাকি ৪,২০০ বা ৪,৫০০ কিলোমিটার আর সীমান্ত হচ্ছে ভারতের সঙ্গে, স্থল বাউন্ডারি, যেটা ল্যান্ড বাউন্ডারি, সেই সীমান্ত ভারত সঙ্গত কারণেই বাংলাদেশের এই বিশৃঙ্খল অবস্থা, বা বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্রের দিকে যায়, কিংবা পাকিস্তান যে একটা বিশ্বব্যাপী একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত, সেই পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরি হয়, তে প্রতিবেশীরও সংকট তৈরি হতে পারে। নিশ্চয়ই অবজার্ভ করছে বাংলাদেশের এই পরিস্থিতিটা। এই পাকিস্তান যে যুদ্ধক্ষেত্র বানাতে চায়, এটা নিশ্চয়ই ভারতের অজানা না। না, ঠিক আছে, ধন্যবাদ। প্রথম কথা আমি বলবো যে যেটা বলছিলেন উনি, যে আমি বলি যে 1935 যেটা ইন্ডিয়া অ্যাক্ট, সেটা ১৯৫০ সাল পর্যন্ত ভ্যালিড ছিল। ১৯৫০ সালে যখন ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ভারতীয় সংবিধান যখন সেখানে প্রণীত হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা, তখন থেকে 1935 অ্যাক্ট কিন্তু বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে এটা ভারত, তার যে শাসন পরিচালিত হয়, যেটা 1950-তে, যেটা ভারতের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বলা হয়, সেইখান থেকে ভারতীয় সংবিধান অনুসারে ভারত পরিচালিত হয়। ফলে ইউনূস কি বলেছেন না বলেছেন আমি জানি না। ইউনূসকে আমার প্রথমে খুব ধারণা ছিল খুব শিক্ষিত মানুষ। আমি আর বলতে চাই না তিনি কি, কিন্তু তিনি ইতিহাস, অর্থনীতি কতটা জানেন আমি জানি না, কিন্তু অর্থনীতিতে তিনি নোবেল পাননি। তিনি নোবেল পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের জন্য, এবং সেখানে কিন্তু আর একজন মহিলা পরিচালক ছিলেন, তিনিও পেয়েছিলেন একই সময়। হ্যাঁ, তিনি একা পাননি, তিনি একা সমস্ত কৃতিত্ব নিয়েছেন, একা নোবেল পাননি। সেই মহিলা নিশ্চিহ্ন হয়ে গেছেন, তাকে কোথাও দেখা যাচ্ছে না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। ফলে এখন যেটা আমি বলতে চাইছি, যেটা বিপুল যে প্রশ্নগুলো করছে আর কি, এটা ঘটনা যে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে গতকাল ভারতের পার্লামেন্টে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টটা হচ্ছে শশী থারুর, তার চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, তাতে সর্বদলীয় সকলের সম্মতি নিয়ে, তাতে এমন একজন মেম্বারও আছেন আসাদুদ্দিন ওয়েসি, যিনি কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি সমর্থন করেছিলেন। তিনিও কিন্তু ওই কমিটির সদস্য। তারা সকলেই কিন্তু একমত হয়েছেন একটা বিষয়, যে ১৯৭১-এর থেকেও আজকের বাংলাদেশ ভারতের কাছে সবথেকে বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, এবং এই বিষয়টা স্বীকার করা হয়েছে পার্লামেন্ট রিপোর্ট সাবমিট করে। এবং সবথেকে এর সঙ্গে তাদের মূলত আমি বলবো ৩টি বিষয় আছে এই রিপোর্টে। একটি বিষয় হলো যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ভারত আজকের আধুনিক ইতিহাস নয়, ভারতের সভ্যতাগত যে সিভিলাইজেশন হিস্ট্রি, তাতে বলা আছে সবসময় কেউ যদি বিপদে পড়েন, তার অস্তিত্বে সংকট থাকে, প্রাণহানি থাকে, তাকে ভারত আশ্রয় দিয়ে থাকে। দ্বিতীয়ত বলা আছে যে বাংলাদেশে যে কমিটি তাকে সুপারিশ করেছেন ভারত সরকারের কাছে, যেহেতু মানে আগামী নির্বাচন আসন্ন, বা নির্বাচনে ভারত যেন চায় এবং চাপ সৃষ্টি করে যাতে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়,
তৃতীয়ত, যদি আওয়ামী লীগ একটা বৃহত্তম দল তাতে অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এবং এই পরিপ্রেক্ষিতে রিপোর্টটির পর থেকে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে, এবং মূলত ইউনূস সাহেব আমার মতে, যে আপনি যদি কাউকে বলেন, আমরা দূর থেকে যেটা দেখছি, আপনি যদি কাউকে বলেন যে কে এর জন্য দায়ী যা ঘটেছে বাংলাদেশে দুদিনে, আমি বলবো গোটাটা ইউনূস দায়ী। তিনি দায়ী, তিনি করিয়েছেন। কারণ হচ্ছে তিনি চান ক্ষমতায় থেকে যেতে, তিনি চান ক্ষমতা না ছাড়তে, এবং তিনি চান এমন একটা সিচুয়েশন তৈরি করাতে, এমনকি দরকার হলে তার ঘনিষ্ঠ বন্ধু মাহফুজ আলমের অফিসও তিনি জ্বালিয়ে দিয়েছেন ক্ষমতায় থাকার জন্য। তিনি তার সঙ্গে ফোনে কথা বলেছেন, কিন্তু নিন্দা করেন। ফোনে কথা বলেছেন, কিন্তু যারা করেছে ঘটনা তাদেরকে তিনি গ্রেপ্তার করার কথা বলেছেন। ফলে তিনি যে ধরনের মানুষ, সেই মানুষ, তাকে কিন্তু বাংলাদেশের মানুষের চেনা উচিত। এবং তিনি যে কাণ্ড ঘটাচ্ছেন সেটা কিন্তু তার ধারণা কেউ চিনতে পারছেন না, জানতে পারছেন না। তিনি পাকিস্তানের প্রতিনিধি হয়ে কাজ করছেন। যদি বলেন যে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানো, তাহলে সেটা ইউনূস সাহেবই করছেন। ইউনূস হচ্ছেন আজকের ভুট্টো, আজকের ইয়াহিয়া। পাকিস্তানকে দরকারই নেই। পাকিস্তানের প্রতিনিধি হচ্ছেন আজকের মোহাম্মদ ইউনূস। তিনি সেই কাজ করছেন। আমি তো সরাসরি বলছি, আমি খালি এই সমস্ত কথা আমি প্রত্যাহার করে নেবো, দরকার হলে ক্ষমা চেয়ে নেবো। তিনি যদি একবারের জন্য বলেন যারা হামলা করেছে প্রথম আলো তাদেরকে গ্রেপ্তার করবো, এই কথাটা যদি তিনি খালি বলেন, আমি আমার সমস্ত কথা প্রত্যাহার করবো। কিন্তু তিনি বলবেন না। তার কারণ হচ্ছে তাঁরই লোকেরা ঘটনাটা ঘটিয়েছে, এবং তিনি মাহফুজ আনাফের পেছনে ছুরি মেরেছেন, যে তাকে ১/১১-র সময় নাগরিক শক্তি দল গঠনে সাহায্য করেছিল। এবং আজকে তাদেরকে এটা শিক্ষা নেওয়া উচিত, তাদের বোঝা উচিত তারা কাকে এতদিন ব্যাক করছিল, কার হয়ে কাজ করছিল। শেখ হাসিনার সময় তো প্রথম আলো ডেইলি স্টারকে আগুন জ্বালায়নি কেউ আওয়ামী লীগ। আজকে যখন আওয়ামী লীগ নেই, ক্ষমতায় নেই, কোথাও নেই, তারা সকলে অধিকাংশই জেলে, তাহলে ডেইলি স্টার প্রথম আলোকে কেন আগুনের শিকার হতে হয়? আগুন যারা জ্বালিয়ে দিচ্ছে তারা কারা? তারা তো সমালোচনা করতেন, নিয়মিত সমালোচনা করতেন, সেটা সঠিক হয়তো করতেন, কিছু বেঠিক করতেন, সেটা অন্য বিষয়। যাই হোক করতেন, তো তারা সাংবাদিকতা করতেন। সাংবাদিকের কাজ হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী সমালোচনা করা, সেটা তারা করতে। আজকে প্রতিষ্ঠান বিরোধী সমালোচনা করছেন আনিস আলমগীর, যিনি শেখ হাসিনার সমালোচক ছিলেন, তাকে পর্যন্ত আজকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো মানে, আজকে যারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে, ফ্যাসিবাদের দোসর বলে যাকে বলছে, নিজেরা ফ্যাসিবাদী আচরণ করছেন, এটা বুঝতে পারছেন না? আমি কি বলবো, খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে আবার একটা ৭১-এর মতো পরিস্থিতি তৈরি করছেন কিনা, কিন্তু যে ঘটনা যাচ্ছে, কিন্তু এটা ভারতেরও সহ্যের সীমা কিন্তু অতিক্রম করছে, এটাও আমি বলছি। ভারত সরকারের অন্তর্নিহিত কথা থেকে আমি বুঝছি। আর বড়জোর ৪৮ ঘন্টা অপেক্ষা করবে ভারত, সশস্ত্র সামরিক উপায়ে দাঁড়াবে, এটা আমি বলি। একেবারেই কঠিন কথা বললেন, ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন। আবার একটা প্রশ্ন করতেই চাই, যেহেতু ৪৮ ঘন্টা বললেন। ইতিমধ্যে ইসলাম ভাইকে যে প্রশ্নটা করেছিলাম, যে সাবেক তথ্য উপদেষ্টা, সদ্য সাবেক তথ্য উপদেষ্টা, তিনি আজকে বলেছেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া হয়েছে। হাদির খুনিদের ভারত ডেকে নিয়ে গেছে ওইখানে, নাকি হাদির খুনিরা আসলেই ভারত গেছেন? এই তথ্য প্রমাণ কি ভারতের কাছে শো করতে পারলো সরকার, বাংলাদেশের সরকার? আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গাটায়, কি মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে একটা নিরাপত্তাজনিত একটা সহযোগিতামূলক ব্যবস্থা রয়েছে, এবং সেখানে সমরস্তরই রয়েছে। তারা কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারকে জানাননি যে ওই হাদির যে হত্যাকারী বা আততায়ী তারা ভারতে চলে এসছেন, এমন কোনো তথ্য সরকারিভাবে তারা কিন্তু জানাননি। বাংলাদেশের গণমাধ্যমে বলা হচ্ছে বা কেউ কেউ বলছে। কিন্তু বাংলাদেশের সীমান্ত পেরিয়ে যদি কেউ চলে আসে, তো সীমান্তের যারা প্রহরা দিচ্ছেন, সেই বিজিবি, তারাও কি হাদির হত্যাকারীর সহযোগী?
আমার কাছে তো এটাই প্রশ্ন। না তারা যেতে দিলে, তারা সেখানে যেতে দিলেন কেন তাদেরকে? এটাও তো আমার কাছে অদ্ভুত ব্যাপার। সীমান্ত থেকে পেরিয়ে কেউ চলে আসছে, মানে বিজেপি কোনো অস্তিত্ব নেই না? বিজেপি নাকি, বিজেপিও কি ইয়াবা খেয়ে ঘুমাচ্ছে নাকি? আমি তো বুঝতে পারছি না যে সীমান্তে যারা আছেন তারা কি করছেন। তাহলে প্রথম আগে বিজেপির পদত্যাগ দাবি করুন, বিজেপির যিনি প্রধান, তিনি কি করে আততায়ীকে ভারতে পালাতে সাহায্য করবেন, তার তো আগে পদত্যাগ করা উচিত, তার পদত্যাগ চাওয়া উচিত। তারপরে তো অন্য প্রসঙ্গ এসছেন কি আসেন। আচ্ছা, বাংলাদেশ সরকার অফিসিয়ালি এখনো মধ্যে ভারসাকে কিন্তু জানায়নি, এটা বাংলাদেশের গণমাধ্যম বলছে। এবং আমি একথাই বলছি তো, ক্রমশ ব্যাপারটা ধীরে ধীরে আসলে চাইছেন যেটা ভারতকে প্ররোচিত করতে, যাতে প্ররোচিত করলে ভারতের একটা কোনো ব্যবস্থা নেয়। ইউনূস সাহেবের পক্ষে খুব সুবিধা হয়, তিনি মহানন্দে আরো কিছুদিন ইলেকশন পিছিয়ে থাকবেন। কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন পিছিয়ে দিলে কিন্তু ইলেকশন আগামী 1 বছরের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি দেখেন, এরপরে রমজান, রমজানের পরে ঈদ, ঈদের পরে পরীক্ষা, পরীক্ষার পরে আবার বকরি ঈদ, কবে হবে নির্বাচন? ফলে তিনি তো এই 12ই ফেব্রুয়ারি ডেটটাকে তো সুচিন্তিত ভাবে রেখেছেন, যাতে ডেটটাকে পাল্টানো যায়, ডেটটা পেরিয়ে যাওয়া যায়। ফলে খুবই একেবারে একটা মানে কঠিন অবস্থার মধ্যে বাংলাদেশ পড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমার ধারণা বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, শিল্পপতিরা ক্ষতিগ্রস্ত এই অবস্থায়। এবং যেটা মানুষ আশা করেছিল ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব ক্রমশ ধীরে ধীরে একটা দানবীয় আকার ধারণ করছে, পরিষ্কার। নিজের বন্ধুর পিঠে চুরি